জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টায় ঐক্যমত্য কমিশনের সাথে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী এবং জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। বিকেলে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দেয়া হয়েছে। শিমুল খানের রিপোর্ট। সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থায়ী এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি, এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না জাতীয় নাগরিক পার্টি। তবে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ জানান, আলোচনায় তারা নাগরিকদের নিরাপত্তার অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপক পরিবর্তনের তাগিদ দিয়েছেন। আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। আমরা নোট দিয়েছি যে সংযোজন, বিয়োজন, এইসব বিষয়ে আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে। সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে, সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। বিকেলে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তার দল। এছাড়া প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্কার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। সাক্ষাতে ANFREL বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে। ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র এদেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীতে পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় দেশে গণতন্ত্র চর্চা প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। এই সময় দেশের নানাবিধ সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই।
যে তিনি দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। জানান, ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এদেশের জনগণই। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক সমাবেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না। তার একটা ফ্যাসিস্টের সঙ্গেই থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আর তাই ভারত সরকার বাংলাদেশকে নানাভাবে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। আওয়ামী লীগ সরকার নির্বাচনকে কলঙ্কিত করার মাধ্যমে দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে জনগণের ভোটে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। লিয়াজু কমিটির বৈঠক শেষে তারা বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে একমত 12 দলীয় জোট। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট ও এলডিপির সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায় বিএনপির নেতৃত্বাধীন দলগুলো। প্রধান উপদেষ্টা আগেও যে কথা বলেছেন, সেদিনের বৈঠকেও তার রিটারিয়েট করেছেন, পুনরাবৃত্তি করেছেন যে ডিসেম্বর থেকে নির্বাচন পরবর্তী জুন পর্যন্ত যে কোনো সময় হতে পারে। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন হলে দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে। না, তারা কি চায় আর কি যে একটি দলের বদলে কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক, আর আরেকটা দলই তো আসবে। রাজনীতি তো তাই হয়, রাজনীতিতে একটা দল পরাজিত হলে আর একটা দল বিজয়ী হয়। তারা কি বোঝাতে যাচ্ছে এটাতে? এই সম্পর্কে তারা কি মনে করে আর কি যে একটা দল না থাকে কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসবে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামের জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। প্রতিনিধি মাহফুজ রাজুর তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার বৈষম্যমূলক রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় যোগ দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামী এমন রূপরেখা দিতে চায়, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় হয়নি। গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। এ সময় কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির। বলেন, বাংলাদেশকে অবশ্যই পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না, কারণ জানে
বন্যার স্রোত তা তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই দুঃখ মুছে যাক আমরা চাই। এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি বিষয় নিশ্চিত করা হবে। সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাতে ইসলামীকে দিয়ে। এ সময় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা আর কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে একাট্টা হতে হবে। দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। আমরাই সবচেয়ে প্রথমে, আজকে সবাই বলছে 1 বছর আগে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা কিন্তু 2006 সালে সর্বপ্রথম জনসভাকে বলেছিলাম বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায়। এখন যারা চিন্তা করতেছে বৈষম্যহীন, আমরা সেটা 18 বছর আগেই চিন্তা করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে না। জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে। আমাদের জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের সঙ্গে ছিল, সবসময় জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে এবং সবসময় জনগণের সঙ্গে তারা থাকবে। এটা দেখানোর জন্য এবং আমাদের সমস্ত দুর্নাম ঘোচানোর জন্য যে আমরা সুবিধাবাদী বা সুবিধাভোগী, এই ধরনের কোনো রাজনৈতিক দল নই। 6 দফা দাবি আদায়ে সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। রোববার দেশব্যাপী এই কর্মসূচি পালন করবেন তারা। দুপুর 12:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্ল্যাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে 6 দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা। সরকারি কঠোর নির্দেশনার পরও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক, যান কাঠামো এবং উচ্চ গতিতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। প্যাডেল চালিত রিকশা না থাকায় নগরবাসী বাধ্য হয়ে চলাচল করছে ঝুঁকিপূর্ণ এসব অটোরিকশায়। রফিক হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 5 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিকশা হলো ম্যানুয়ালি টানা রিকশা বা মানবচালিত রিকশার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই 3টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো।
এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না এটার, আমি চাই এটাকে মানে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে, স্পিডে চলে তো এই জন্য। ওহানায় তো মনে করেন স্পিডে চলে, ওহানা মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতির হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারি চালিত অটোরিকশা, আর কারাই বা চালাচ্ছেন, কেন আইনি তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছনে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই ওই কিছু কিছু সরকারি লোক অবসরপাতি আছে, হ্যারও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কের চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালিয়ে আমরা সংসার চালাই। তারা অনেক টাকা আলা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন দইতে হবে, বিঠাগো বা এই দিতে হবে, খিসারত দিতে হবে, এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধন মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিক্সা কেটে তৈরি করা হয়, ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। রাজধানীর রাজপথে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের গড়ির জন্য থেকে গেছে কেতাবেই। তবে যাত্রীরা বলছেন এই মাধ্যমটি আসলে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় তাগিদে তারা ব্যবহার করছেন। তবে যারা এসব নামিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা এই যানবাহনের যে দাপট রাজপথে সেটি কমে আসা সম্ভব। রাজধানীর আগারগা থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে অমীমাংসিত সমস্যার সমাধান চায় বাংলাদেশ। এমন পররাষ্ট্র নীতিকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ সুফল বয়ে আনবে। পাশাপাশি এই উদ্যোগ ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস.এম. আরিফের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আলোচ্য বিষয় ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, এই উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে অসম্ভব রকম অনড় এবং শক্ত রয়েছে। যেমন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে। অবশ্যই পাকিস্তানের 1971 সালে বাংলাদেশের মানুষের উপর যে জেনোসাইড হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আসলে উভয় দেশের জন্যই এই শুভ উদ্যোগ ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিশেষজ্ঞের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে ভূ রাজনীতিতে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 24 মানে বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিপ্লব সাধন করেনি, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা এই ধরনের জিওপলিটিক্সের ক্ষেত্রে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। চীনের সাথে আমাদের আরও ঘনিষ্ঠতা বাড়বে। আগে তো শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের লোকেরা বলতো যে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক বন্ধু, রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি। এখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বন্ধুও দিল্লি। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি, দিল্লির বিপরীতে পিকিংয়ের সমর্থনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই
এই সব দেশগুলো যেভাবে পূর্ব দিকে আছে সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। একটি দক্ষ পররাষ্ট্রনীতিই পারে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে, এমনটাই মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। আমাদের স্বকীয় বিশ্বাস, শক্তি এবং পলিসি এগুলোকে সমুন্নত রাখতে পারলে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দর থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন। আপনারা তো জানেন, তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিল। আমরা আস্তে আস্তে এদের যেন টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি, এবং ইসেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। রাজধানীর হাতিরঝিল থানার 22 নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ সভা অনুষ্ঠিত হয়। হাতিরঝিল থানা ছাত্রদল সভাপতি আনিকুর রহমান জাফরের সভাপতিত্বে ও হাতিরঝিল থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। দীর্ঘ 16 বছর এই দেশে দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে এই দেশটাকে কুক্ষিগত করে রেখে সবাই এলাকায় এমন ভাবে চলবেন যাতে কোনোভাবেই আমাদের বিএনপি কোনো দুর্নাম না হয়।